সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা জানকায় খবরত। অন্যান্য লগে আছে আইনুসরাত জাহান আইরিন। চলন শুরুতে জানিয়ে আজের খবরের শিরোনামগিন। চট্টগ্রাম সিএনপি ডিবির বিশেষ অভিযান ও চোর চক্রর ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৪২ মোবাইল আর ১৬ ল্যাপটপ। চট্টগ্রাম বাইজিৎ রৌফাবাদত স্ত্রীর ১১ টুকরো গড়িনে খুন, স্বামী পলাতক। হালিশহর মধ্যম রামপুরত সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতক হলো দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি। ৭৩১ কোটি টাকার ঋণ খেলাপি মামলাত এস আলম গ্রুপ চেয়ারম্যান উদ্যোগ ১০ জনের দেশ ত্যাগত নিষেধাজ্ঞা। এসএসসি গোল্ডেন এ প্লাস অর্জন করিনে শাকপুরার গর্ভবতী শ্রেয়া চৌধুরী। চট্টগ্রামত হৈমি পাশর হার, বাইজি জিপিএ ৫। মিরাসরাই ট্রাজেডির ১৪ বছর ও সুশিক্ত শ্রদ্ধায় স্মরণ ৪৫ শিক্ষার্থীদের। এতক্ষণ সাইলেন্ট শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের পুলিশের গোপন অভিযানত বড় চোর চক্র জাল ভাঙ্গে সিএমপি ডিবি। আটক ৫ চোরের হাজতন উদ্ধার করা ৩৪২ মোবাইল, ১৬ ল্যাপটপ আর নগদ ২ লাখ টাকা। অভিযানত কোতোয়ালি, বাকলিয়া ও সদরঘাট থানা এলাকাত একযোগে হানা দিয়ে পুলিশ। বিস্তারিত জানায় সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। চট্টগ্রাম সিএমপি ডিবির বিশেষ অভিযানত চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৪২ খান মোবাইল আর ১৬ ল্যাপটপ। চট্টগ্রাম মহানগরের পুলিশের বিশেষ অভিযানত ধরা পড়ছে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য। তারা হাস্তুন উদ্ধার করে চুরি হওয়া ৩৪২ খান বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৬ ল্যাপটপ আর নগদ ২ লাখ টাকা। পুলিশ জানায় নগরের বিভিন্ন এলাকাত বাসাবাড়ি, দোয়ানফাটার ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল, ল্যাপটপ, নগদ টিয়া আর অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করত এই সংঘবদ্ধ চক্র হইবে। সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান গণমাধ্যমে জানায় মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট থানার বিভিন্ন এলাকাত একযোগে অভিযান চালাইনে চক্রর ৫ সদস্যরা আটক করা হয়। গ্রেফতারকৃত অকলদি তানভীর হোসেন, মোহাম্মদ সোহেল উদ্দিন, মোহাম্মদ রুবেল ওরফে চাকমা রুবেল, মোহাম্মদ হোসেন আর আব্দুল্লাহ আল মামুন। তার হাস্তুন উদ্ধার করা ৩৪২ খান বিভিন্ন মডেলের মোবাইল সেট, ৬ ল্যাপটপ আর নগদ ২ লাখ টাকা। পুলিশ জানায় চোর চক্র দিনের বেলা বাড়াবাড়িতে লুকাই থাকতো আর রাতের বেলা শহরের বাসাবাড়ি, দোকান ফাটত চুরি করত। পরে চোরাই মালামাল বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। বিভিন্ন থানা তারার বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি আর ছিনতাই মামলাও আছে। আটককৃত অকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লওয়া হয়। আমরা গতকালকের অভিযানে আমরা ৫ জনকে গ্রেফতার করি আর তাদের কাছ থেকে এই জড়িত মালামালগুলো আজকের সাথে তল্লাশি করব। ৩৪২টা মোবাইল, ৬টা ল্যাপটপ এবং ২ লক্ষ টাকা। তারা আমাদের কাছে যেটুকু তথ্য দেয় দিল যে চট্টগ্রাম মহানগরী এবং তার বাইরে থেকে এই মোবাইলগুলো কালেকশন করা আছে। যে সোহেল হলো সে হলো এটা কি বলে আপনাদের ভাষায় হলো ব্যবসায়ীরা কি বলেন জানি দিলা সদাগর সে হলো মূল হলো সদাগর এই সদাগর সে হলো আপনার সদাগর সে লোক দিয়ে করে বিভিন্ন জায়গায় এই যে দুটা নাম বললাম না যে কি আব্দুল্লাহ মামুন আর মোহাম্মদ হোসেন, এরকম তার আরো লোকজন আছে আমাদের নাম প্রকাশ করলাম না। জি, আরো লোকজন আছে আমাদের নলেজে আছে, ইনশাআল্লাহ সবাই একেবারে আইনের ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের রৌফাবাদত ঘটে একখান বিভৎস আর হৃদয় বিদারক হত্যাকাণ্ড। নগরের বাইজিৎ বোস্তামি থানার এফজেড টাওয়ার একখান ফ্ল্যাটতুন ১১ টুকরা গড়ি হাডা উগ্র মহিলার মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহতর নাম ফাতেমা আক্তার, বয়স ৩২ বছর। সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট বিস্তারিত। চট্টগ্রাম রৌফাবাদ এলাকাত ঘটে গিয়ে একখান লোমহর্ষক আর হৃদয় বিদারক হত্যাকাণ্ড। নগরের বাইজিৎ বোস্তামি থানার এফজেড টাওয়ার একখান ফ্ল্যাটতুন উদ্ধার করা উগ্র মহিলার ১১ টুকরা মরদেহ। নিহত মহিলার নাম ফাতেমা আক্তার, বয়স ৩২ বছর। পুলিশ জানায় গত বুধবার দিন রাতে ১:৩০টার দিকে ফ্ল্যাটতুন তীব্র অস্বাভাবিক শব্দ আর বেশি পানি প্রবাহ হইবার কারণে সিকিউরিটি গার্ডের সন্দেহ হইলে তে বাড়ির ভিতরে প্রবেশ করছে আর রক্তের দাগ দেখতে পায়। পরে তে আসামির ভিতরে লক গড়িনে প্রতিবেশী আর পুলিশের খবর দিতে গেলে আসামি সুমন কৌশলে গ্রিল ভাঙিয়ে এনে ফালাই গিয়ে পুলিশ ভিতরে প্রবেশ করিনে দেখি ঘরের বিভিন্ন কোণাত ছড়াই ছিটাই আছে ফাতেমার দেহর ১১ অংশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটছে। ঘটনার পরতুনি নিহত স্বামী সুমন পালাতক। পেশাত আছিল তিনি একজন গাড়ি চালক। বাইজিৎ বোস্তামি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানাই নিহত ফাতেমার ভাই বাদীও এনে
থানাত হত্যা মামলা গইছে। পলাতক স্বামী সুমনের ধরতে পুলিশের অভিযান চলে। এই হত্যাকাণ্ডত এলাকা জুড়ে ছড়াই ফুটছে আতঙ্ক আর শোক। স্থানীয় সকল দোষী দ্রুত গ্রেফতার আর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। চাউনি আলগি দিয়ে দেখতেছি আপনার দুইটা পা আছে আর মেরুদণ্ডের অংশটা আছে। তখন মনে করেন আমার মাথা ঘুরে গেছে। এখানে আসলে ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং তেমন একটা হয় নাই। কেন ঈদের আগে উঠে মনে করেন ওরা ঘরটর গুছানোর পরে এর ভিতরে এদের সাংসারিক কলহের কারণে মহিলাটা অনেকদিন বাইরে ছিল, উনি আসে নাই। তো ওনার বাপের বাড়িতে বা কোনো আত্মীয় বাড়িতে মানে এখানে ছিল না, উনি দীর্ঘদিন এখানে ছিল না। ওই আপনার এই রানিং মাসের প্রথম দিক দিয়ে উনি আবার আসছে, যার কারণে ওদের ভিতরে বড় ধরনের কোনো ঝগড়াঝাটি এরকম কোনো কিছু আজ পাইনি। শুধুমাত্র আপনার ঘটনাটা করছে 9 তারিখ। 8 তারিখ ওই মহিলা নিজেই আপনার প্রায় 7-8 জন লোক নিয়ে আসছিল, যাদের বয়স 20 থেকে 35-এর ভিতরে। তো ওনাকে জিজ্ঞাসা করলো এরা কারা, উনি বললেন যে আমার মেহমান। তো উনি যেহেতু নিজ থেকে রিসিভ করে নিজে নিয়ে আসে, এই জন্য আর আমরা তত ইয়ে করিনি। কিন্তু তারপরে আমি আমার দায়িত্ব থেকে ওনার হাজবেন্ডকে ফোন দিলাম, মানে সুমনকে ফোন দিলাম যে আপনার বাসায় কোনো অনুষ্ঠান আছে? কয় কেন? আমি আসছে কিনা সেটা বলেন। না আমার বাসায় তো কোনো অনুষ্ঠান নেই। আমি আপনার বাসায় যেই যতগুলো মেহমান আসছে একটা অনুষ্ঠান থাকলেই আসতে পারে। কিভাবে আপনি বুঝলেন? আমি আপনার ওয়াইফে রিসিভ করে নিছে প্রায় 7-8 জন লোক। তো উনি বলতেছে আমি পাশে আছি। উনি তখন আমাকে মোবাইলে অ্যাড্রেস দিল, যে লোকেশন দিল ইয়াতে কুঞ্জছায়া বাইজিৎ থানার পাশে আবাসিক। তো বলতেছে আমি ওইখানে আছি, 10 মিনিট লাগে আমি আসতে। আসেন। তো উনি আসার পরে আমি একটা ফুটেজ দিছি যে ওইখানে আছে উনি। আমি লিফটের সামনে ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি যখন উঠতেছে, যে আপনি কথা বলছেন ফোনে? হ্যাঁ বলছি, এগুলো আমারও পরিচিত, সমস্যা নাই। তো এটা ছিল একটা মানে ওদের এখানে লোক আসা। আর এর সাথে ওরা বের হয়ে যাওয়ার পর আরো 4 জন লোক আসছিল। মানে দেখার ভিতরে এতটুকু জিনিস, কিন্তু অন্য কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ কিছু আজ পাইনি। আর মার্ডারটা কখন হয় সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি যেটা অনুভব করতে পারছি যে কারণে, এটা হচ্ছে যে আপনার মাগরিবের পর থেকে একটু আওয়াজ হয়, কতক্ষণ পর 15-20 মিনিট পর পর একটা আওয়াজ হয়। ওয়েস্টের লাইন দিয়ে, মানে বাথরুমের যে 4 ইঞ্চি ওয়েস্টের লাইন, এটা দিয়ে মনে করেন একটু ব্যতিক্রম টাইপের আওয়াজে পানি পড়তেছে, যেটা ঘেফে ঘেফে পড়তেছে এই 15-20 মিনিট পর যেটা বলছি। তখন আমি মনে টার্গেট করছিলাম যে এই যে এখানে আছে আপনার ওই কবুতরের ডিস্টা, তারপরে বিড়াল পালে। আমি মনে হচ্ছে কোনো কাঁচরা টাইপের কেউ অথবা গ্লাস টাস ভেঙে গেছে এই ধরনের কোনো কিছু বাথরুমের পাইপ দিয়ে ফেলে দিচ্ছে। তো আমি আসছিলাম মূলত ওইটা চেক করার জন্য কোন ফ্ল্যাটে হয়। তো লিফটের কারণে আমি প্রথমে এই ফ্লোরে আসি। তো আসার পর ওনাকে অনেকবার ট্রাই করলাম দরজা খুলে, প্রায় 10 মিনিট পর উনি দরজা খুলছে, কিন্তু ভিতর থেকে উনি বারবার আমাকে বলতেছে দরজা দিয়ে ঢুকি কিন্তু বাথরুমটা, যার কারণে উনি বাথরুম থেকে আমাকে সিগন্যাল দিতেছে যে আমি বাথরুমে একটু বিজি আছি, মানে আসার মতো না। আমি তো আপনি পুরুষ মানুষ, যে কোনো একটা গামছা বা কাপড় ফেঁচিয়ে তো আসতে পারেন, আপনি তো মহিলা না, আর আপনি খুলেন না, বা আপনার ওয়াইফকে খুলতে বলেন। ও বলতেছে আমি আসতেছি দাঁড়ান। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর উনি আসছে, দরজা খুলছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি বাথরুমে কি কাজ করতেছেন এতক্ষণ, আর কি ফেলতেছেন? উনি বলতেছে না আমি তো কিছু ফেলতেছি না। আমি কই এটা যে আওয়াজটা হচ্ছে এটা ব্যতিক্রম টাইপের, কিছু না কিছু ফেলতেছেন। তো ওনার সাথে বেশি তর্ক না করে আমি বাথরুমের দরজাটা ধাক্কা দিলাম, এটা খুললো, দেখি পুরো বাথরুমে আপনার কাপড় ছিটানো। তো আমি বলতেছি আপনি এখন কি করছেন? কাপড় ধুচ্ছি। আমি কাপড় ধোয়ার তো কোনো চিহ্ন নাই, কাপড় ধোয়া থাকলে তো কাপড়ের সাবান থাকবে, কাপড় বালতিতে ভিজানো থাকবে, এগুলো জাস্ট এমনি ফেলে রাখা হয়েছে। তখন আমি সন্দেহবশত এগুলো নাড়াচাড়া করতে লাগলাম, নাড়াচাড়া করতে এখন কাপড়গুলো কিন্তু কোমরের উপরেও, এটা জেনারেল বাথরুম তো লো কমেট, এখন এটার উপরে কাপড়। আমি কাপড়টা সরানোর পরে দেখতেছি 2 টুকরা মাংস ভাসতেছে পানির মধ্যে। তো ওনাকে বললাম এগুলো কিসের মাংস? উনি বলতেছে আমি বাসা ছেড়ে দিছি, কারণ ফ্রিজ টিরিজ এগুলো পরিষ্কার করছি, ফ্রিজের কিছু মাংস ছিল এখানে ফেলে দিছি। তখন আমি ওনার আরো সন্দেহ হয়ে গেল। তো এখন আমি বললাম যে আপনার ওয়াইফ কোথায়? রুম তো মাত্র 2টা, অবশ্যই উনি থাকলে রুমের দরজাও খোলা, উনি থাকলে অবশ্যই আসতো, যেহেতু তর্ক করতেছি। তো উনি বলতেছে ও তো চলে গেছে কালকে। আমি তো কার সাথে গেছে? যারা বিচার করতে আসছিল ওদের সাথে চলে। আমি তো দেখি নাই। আমি তো তাহলে আপনি ওকে ফোন দেন। বলতেছে ফোন নাম্বার ইউজ করে, মোবাইল ইউজ করে না। আমি উনি মাঝে মধ্যে আসা যাওয়া করতো, ওনার হাতে আমি মোবাইল দেখতাম, আপনি বলে মোবাইল ইউজ করে না। এক পর্যায়ে আমি কি করলাম, আমার সাথে এই পাশের ফ্ল্যাটের উনি ছিল। তো উনি বলতেছে ভাই না আপনি একটু ভালো করে চেক করেন কোনো দুর্ঘটনা করছে কিনা। তখন আমি মনে করেন ওই যে ও বাসা ছেড়ে দিবে, এগুলো মোটামুটি এলোমেলো করে রাখছে মাল সামানা। তখন আমি এগুলো যা বস্তা টস্তা আছে এটি চেক দিলাম। লাস্টে যে আপনি খাটের ছাউনি আলগি দিলাম, বক্স খাট, এটার নিচে তো আর ফাঁসি দিয়ে দেখা যায় না। তখন আমি ছাউনি আলগি দিলাম। ছাউনি আলগি দিয়ে দেখতেছি আপনার 2টা পা আছে আর মেরুদণ্ডের অংশটা আছে। তখন মনে করেন আমার মাথা ঘুরে গেছে। মাথা তখন আমরা দেখি নাই, এগুলো আপনার কেসিং রুমের ফলসা দিচ্ছিল, যা পুলিশ এসে
এরা খোঁজ করে বাইর করেছে। ওই ওই জিনিসগুলো দেখে আমার মাথায় আর তখন একটা কাজ করে নাই। আমি ওই সময় একটা ভয় ছিল যে যে ওর স্ত্রীকে এভাবে টুকরা টুকরা করতে পারছে, ও তো আমাকে বাঁচার জন্য ছুরি মেরে দিতে পারে। তখন আমি তাড়াতাড়ি বের হয়ে ওকে ভিতরে লক করে দিছি। মানে লক বলতে আমি শুধু সিটকারি মারছি, কারণ আমি তার চাবি নিয়ে আসিনি। তখন আমরা নিচে চলে গেছি। নিচে চলে গিয়ে আমার উদ্দেশ্য ছিল লোক নিয়ে এসে ওকে ধরবো, কিন্তু এর ভিতরে আপনার এই ছয়তলার ম্যাডাম আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে ভাই উপর থেকে একজন লোক বাইরে দিয়ে গ্রিল বেয়ে নামতেছে। তখন আমি আশেপাশের লোকজন প্রায় 50-60 জন লোক হবে, তার চেয়েও বেশি হতে পারে, আমরা চতুর্দিক দিয়ে ঘেরাও করলাম, কিন্তু আমরা ঘেরাও করার আগেই পালিয়ে গেছে। আসলে সিসি ক্যামেরাতে এখানে কোনো ফুটেজ নাই। সিসি ক্যামেরা মানে ওর বাসায় কে আসছে কি আসে বিষয় এইটাই জাস্ট। হ্যাঁ, ওই ফটোসটা তো আপনার কাছে আছে? এটা আমার কাছে আছে বলতে এটা মালিক নিয়ন্ত্রিত, আমি প্রশাসনকে দিছি। হ্যাঁ, আপনার থেকে আমার নেওয়ার জন্য বলছিলাম। না, আমি তো দেওয়ার মতন কোনো ইয়া নাই, এটা আপনার মালিকের পক্ষ থেকে দিতে হচ্ছে, আর এটা আমার নিয়ন্ত্রণে নেই। আপনার নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, তাহলে যাই হোক, আপনি এরপরে যার আসামিটা ধরতে পারলেন না, পুলিশ আসে কি পেল? পুলিশ এসে ওর প্রথমে তো আমি যেগুলো তো দেখালাম অংশ বিশেষ, এগুলো ওরা বের করলো। তারপরে বাকিগুলো খোঁজাখুঁজি করে ফলসার থেকে বের করলো। আর কি দিয়ে আলাদা করছে এটা তো ও কি দিয়ে করছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আপনার পুলিশ যেগুলো অস্ত্র এখান থেকে বের করলো, আপনার চাপাতি আছে, আর তারপরে একটা ছুরি আছে, একটা কেসি আছে, একটা এটা কিন্তু অনেক মারাত্মক খারাপ কাজ হয়েছে। এরকম করে মানুষের মারা ঠিক না। আপনারও তো গরম বোন আছে। ঠিক আছে, আমি চাই যে সকল মেয়েরাই মা বোনের সমান, তাই বলে কি এমন ভাবে নির্মম ভাবে কেউ হত্যা করবে সেটাও ঠিক না। তার যথাযথভাবে আইনগতভাবে শাস্তি হোক। আগেও জানি তার নামে নাকি তারা জিডি করছিল মেয়েটা, কিন্তু সেটার কোনো সমাধান বের হয় নাই। তাতে আমার কিছু আসে যায় না, যতটুকু জানি ততটুকু আমি জানতে পারলাম। আসসালামু আলাইকুম। এটা বাঁচিবার মতো তো যুক্তি নাই। এটা যে কাজ করছে অবশ্যই ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ও নইলে ও যদি আজ যদি ওর হাই ভাই যাবে সামনে আরো মানুষ নিশ্চয়ই গরিবার নাই, আর যদি ওর শাস্তি হয় তাহলে তো ইনশাল্লাহ। এবার মার্ডার হয়েছে কি বারে দিলে, কি বার আসিল যে বৃহস্পতিবার হবে। 9 তারিখ হয়েছে না? দেখো যাবো। আপনারা জানেন এখন তথ্য প্রযুক্তি যুগ, মুহূর্তে মুহূর্তে খবর, যেটা ঘটনা এটা খবর প্রকাশ করেন দা। কিন্তু রহবাদ এই পাহাড়িকা আবাসিকের ভিতরে উগ্র বিল্ডিং উগ্র চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়ে জীবা নাকি স্বামীর হাতে স্ত্রী খুন না শুধু স্ত্রীরে টুকরো টুকরো গজে, এবং কি বেশ কয়েক টুকরো ইতে বাথরুমের কমাটের ভিতরে ফালায় প্লাস করে ব্রেন আউট করছে। কিন্তু এদের ভিতরে পুলিশ এবং কি দারোয়ান যদি সচেতন না হইতো, দারোয়ানের সন্দেহ এরকম দুরুম দুরুম খিল্লে আওয়াজ হয়, এই আওয়াজের কারণে দারোয়ান দ্রুত গতিতে যখন প্লাটুকুন চেক করিবার লাগিয়ে তখনই দারোয়ানের হাতে ধরা পড়ছে এই খুনির নাম হচ্ছে সুমন, খুনির বাড়ি হচ্ছে কুমিল্লা। কিন্তু সে ড্রাইভার আছিল, দীর্ঘদিন 1 বছর বিদেশ প্রবাস জীবন কাটানোর পরে বাংলাদেশও তাই গাড়ির ড্রাইভিং করতো। কিন্তু পাশাপাশি তার পারিবারিক কোলাহল কি কারণে আমরা কিন্তু এখনো তথ্য ন পাই। একখান জিনিস আমরা যে দূর পাই যে আশেপাশের মানুষের হচ্ছে যে ড্রাইভার ও আছিল যে নেশা আসক্ত এবং বিভিন্ন ধরনের ভাবে তার স্ত্রীর মানসিকভাবে টর্চার করত। কিন্তু একটা মহিলা এবারে এমনভাবে টুকরো করছে, তার শরীরের মাথা আলাদা করছে, শরীরের বিভিন্ন অঙ্গ 11 টুকরো করে বিভিন্ন জায়গা রেখে তার পরিকল্পনা আছিল এই বাসা ছাড়ি দিব জবাব দি ফেলাইল। তার পরিকল্পনা আছিল স্ত্রীর হত্যা করি
তে লাফাত্ত হয়ে বেল্লা বলি কি কিন্তু সে লাফাত্ত হইয়ে গ্রিল ভাঙ্গি 9 তলাতে গ্রিল ভাঙ্গি সে পলাই গিয়ে গই এটা 50-100 জন মানুষ ঘেরাও দিয়ে কিন্তু তারা ধরে নেওয়া পারে কারণ সে বেশিক্ষণ উগা কিলার আছে এই কিলারের আবার কোনো না কোনো এক জায়গা যাই আর বিয়ে করিব এলে কোনো মায়ের বুক খালি করিব অতএব সাবধান এই ধরনের অসুস্থ খারাপ মানুষের থেকে দূরে থাকিবেন এবং কি অনারো ঘরের স্ত্রীরে ওনারা হইলে ভালোবাসতে লাগবেন প্রত্যেকের স্ত্রীরে হইলে সচেতন করতে লাগবেন ইয়া মাথা রাখিবেন এগুলো খুন দি পকাট ঘরের কি পারিবারিক কোলাহল না পরকিয়া কোন দিকে আরো সমাজ আজ্ঞার আজিয়ের মতো আর বিদে নিলাম শাহরিয়া সুমন CNTV চট্টগ্রাম।
চট্টগ্রাম হালিশহর এলাকার মধ্যম রামপুরত নৃশংসভাবে খুন হওয়া মোহাম্মদ সাব্বির হত্যার বিচারত দাবিত স্থানীয় এলাকাবাসী আর ছাত্র জনতা মানববন্ধন গইছি। নিহত সাব্বিরের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আমিন কন্ট্রাক্টরের ফুয়া মোহাম্মদ সাব্বিরের পরিকল্পিতভাবে হত্যা করেছে ঘাতক বাহিনী পাইথন গ্রুপ। এই ঘটনার মূল নেতৃত্ব আছিল লিডার আরবিদ, তার লগে সরাসরি হত্যাকাণ্ড জড়িত আছিল আতাউল, বিজয়, রাফসান, নাইম, মাহিম, আবিদুদ্দ আরো বোধকি। এই বাহিনীর অন্যান্য সদস্য সকলের মধ্যে আছে সাগর, আইমান, মেহেদি, রনি, আকাশ, তানবীর, মিনহাজুল ইসলাম, শাওন, আরফাত, আবির ও ইস্তিয়াক তুহিন। অভিযুক্ত সকলের দ্রুত গ্রেফতার আর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আজ এই মানববন্ধনত এলাকাবাসী একজোট হয়ে বিক্ষোভ করছে। বিগত 2 মাস হয়ে গেছে যে সাব্বির হত্যার যে যারা যারা মূল আসামি, আসল কথা হচ্ছে থানার মধ্যে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি ওদেরকে, এবং সাব্বির আমাদের প্রতিষ্ঠান রামপুর ওয়ার্ড মধ্যরামপুর সমাজ উন্নয়ন কমিটির উন্নত রাজ্যের সদস্যতার প্রভাব। বিগত বছরে তাদের পরিবার নিয়ে আমাদের সমাজে কখনো কোনো নিয়ে খুব একটা বিষয় নিয়ে আমাদের বলতে হয়, কিন্তু এত ভালো সুশিক্ষিত একটা পরিবার, সাব্বির একজন ছাত্র, আপনারা জানেন দেশামলে ছাত্র, কিন্তু থানার মধ্যে আসল কথা হচ্ছে সাব্বির মারা যাওয়ার আগে যাদের নাম উল্লেখ করে গেছে তাদেরকে এখন আমরা শুনতে পাচ্ছি যে ওরা বিভিন্ন জায়গায় লুকায়িত আছে। আমরা তথ্য পাচ্ছি বলে আমরা সেই তথ্য অনুযায়ী আমরা যেতে পারবো না কিংবা কিছু করতে পারবো না। এখন থানার মধ্যে আমরা বারবার ওটা নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে আজকে কালকে পরশু আমাদেরকে এভাবে আশ্বাস দিতে পারবো, কিন্তু আমরা একটা মূল আসামি 2 মাস হয়ে যাচ্ছে ধরতে পারতেছি না। কেন? আপনারা জানেন যে কোন একটা আসামি ধরার আগে যদি কারো কোনো নাম প্রচার করা না হয় তাহলে ওটা করতে কষ্ট হয়, কিন্তু এখন তো সাব্বির নিজ মুখে উল্লেখ করছে যে 4 জনের নাম বলেছে, তারা তো আমাদের এলাকার আশেপাশে একটু হালিশহরের বাসিন্দা। তো এখন আমরা এই প্রতিষ্ঠান রামপুর ওয়ার্ড মধ্যরামপুর সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমাজবাসীর পক্ষ থেকে এবং আমাদের সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা 24 ঘন্টা 72 ঘন্টা আমি বলবো না, আপনারা অতি শীঘ্রই আমাদের একটা রেজাল্ট দেন, নয়তোবা আমাদের এলাকা থেকে আরো বিশাল আকারে আমরা সমাবেশ তৈরি করবো। আপনারা আমাদেরকে আপাতত 1 জন ধরে দেখান, 4 জন থেকে 1 জন ধরে দেখান, আমাদের এই দাবি আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার 731 কোটি টিয়ার ঋণ খেলাপি মামলাত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও 10 জনের দেশ ত্যাগত নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। গতকালি বৃহস্পতিবার দিন অর্থ ঋণ আদালত 1 বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন এই আদেশ দিয়ে আদালতত বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদউদ্দিন জানাই ইসলামী ব্যাংকের আবেদনের প্রেক্ষিত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। খেলাপিত পরিণত হওয়া 731 কোটি 63,85,746 আদায়ত গত 3 জুন নগর ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা অর্থ ঋণ মামলা দায়ের করেছে। মামলাত নগরীর ডাবল মোরিং শেখ মুজিব রোডের ইউনাইটেড স্টিল মিলস লিমিটেড উদ্যোগ মোট 12 জনের বিবাদী করা হয়। দেশ ত্যাগত নিষেধাজ্ঞা প্রাপ্ত অকলল দি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার মায়ে মাইমুনা খানম, ভাই আব্দুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, উসমান গলি, মোহাম্মদ রাশেদুল আলম, মাইমুনা খানমের স্বামী বেলাল আহমেদ, ইউনাইটেড স্টিল মিলস লিমিটেডের এমডি মোহাম্মদ শহীদুল্লাহ কাইসার, পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম চৌধুরী আর ইউনিটেং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী। আদালত হই দেশের বাইরে চলে গেলে মামলার প্রক্রিয়া ব্যাহত হইতে পারে, তাই ঋণ আদায় প্রক্রিয়া নিশ্চিত করিবার লাই এই নিষেধাজ্ঞা। চট্টগ্রামের বোয়ালহালী শাকপুরাত এসএসসি গোল্ডেন এ প্লাস ফাইনে নতুন দৃষ্টান্ত স্থাপন করে যোগ্য কৃতি ছাত্রী শাকপুরা পাইলট পর্বতক কন্যা বিদ্যাপীঠের শিক্ষার্থী শ্রেয়া চৌধুরী এবার অর্জন করেছে 1201 নম্বর। বোয়ালহালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্ট, বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বোয়ালহালী উপজেলার শাকপুরা এলাকাত এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস ফাইনে আলো ছড়াই এক কৃতি ছাত্রী শ্রেয়া চৌধুরী মধ্য শাকপুরার ঐতিহ্যবাহী রায়মোহন চৌধুরীর পরিবারের উত্তরসূরি। এইবারের এসএসসি পরীক্ষাত অসাধারণ ফলাফল গড়ি নিজের পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করছে। শ্রেয়া চৌধুরী শাকপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষাত তার প্রাপ্ত নম্বর 1201। গোল্ডেন এ প্লাস ফাইনে তে এখন পরিবারের গর্ব, এলাকাবাসীর অনুপ্রেরণার উৎস। আর নাম শ্রেয়া চৌধুরী। আই এবার এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাই, আই বহুত খুশি। আর যারা পড়াইয়ার প্রাইভেট টিচার আর স্কুলের টিচার বেগুনের প্রতি কৃতজ্ঞতা জানাই, মা বাবার প্রতিও কৃতজ্ঞতা জানাই। বেগুনে আশীর্বাদ করিবেন যেন আমি ভবিষ্যৎ তারা এগাই যাইতে পারি।
শ্রেয়ার এই অর্জন শুধু তার পরিবারের লাই নয়, শাকপুরা তথা পুরা বোয়ালখালীর লাই এক উজ্জ্বল গৌরব। তার মতো মেধাবী শিক্ষার্থীর গল্প আরো বোধকেওরে অনুপ্রাণিত গরিব ইয়ানি আর প্রত্যাশা। সেতু চৌধুরী, শ্রেয়া চৌধুরী আর বড় মেয়ে, সে এবার এসেছে 2025 পরীক্ষাত সাকুরা প্রবর্তক ফলের কন্যা বিদ্যালয় গোল্ডেন প্লাস পাই, তার প্রাপ্ত নম্বর 1201। আমি আসলে মেয়েও নিজে নিজে খুব চেষ্টা করছি, বেশি কষ্ট করছি, কত পরিশ্রম করছি, যার জন্য সে ভালো ফলাফল করছি। তদুপরি তার স্কুলের প্রাইভেট টিচার, বিশেষ করে অফিসার, তার প্রাইভেট টিচার এবং স্কুলের টিচারের তারা খুব যত্ন সহকারে পড়াইয়ে, তার প্রতি আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করি। বেগুনা হয় আশীর্বাদ চাই। ভবিষ্যতে জানি না আমার স্বপ্নটা পূরণ হয় কিনা, আমার কিন্তু স্বপ্ন ছিল মেয়েটাকে আমি একটা ভালো একটা ডাক্তার বানাবো। শ্রেয়া চৌধুরী আর বড় মেয়ে, আসলে মেয়ের রেজাল্টে খুবই খুশি, মানে কল্পনার বাইরে, এরকম আশা নেওয়া করি। মেয়ের পরিশ্রমের যে সঠিক মূল্য ভেঙে তাতে খুব খুশি হই। আর অবশ্যই খুশির পিছনে স্কুলের টিচার এবং প্রাইভেট টিচারের অবশ্যই ধন্যবাদ জানাই, তারা প্রচণ্ডভাবে মায়ের লেখাটি এবং মায়ের তো অবশ্যই উদ্যোগ ছিল। তুলে তালাই ওনারা বেগুন আশীর্বাদ করছেন মায়া যেন সামনে আরো এগিয়ে যা। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের ফারানো রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবার এসএসসি পরীক্ষার ফলত পাশর হার হমিলীয় 22 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী অকলের সংখ্যা। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী এবারের পাশর হার 72.07%, যা গতবারের 82.80% তুল 10.73% হম। তবে জিপিএ 5 পাই 11,843 জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় 1,000-এরও বেশি। গত বছর জিপিএ 5 পাইল 10,883 জন। এবার বিজ্ঞান বিভাগতুন ব্যাকুণতুন বেশি জিপিএ 5 পাই 10,454 জন, যা মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী অকলের 88%। পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানাই পাশর হার হমিলীয় জিপিএ 5 আগাই আছে মাই অকল। এবছর ছাত্র অকলের পাশর হার 71.93%। গতকালি বিশিদবাদ দিন 2 যে ফলাফল ঘোষণা অনুষ্ঠানত বোর্ড কর্মকর্তা অকল জানাই জুলাইত ছাত্র আন্দোলনের কারণে বোর্ডকে পড়াশোনার ব্যাহত হই, এছাড়াও মানসিক চাপ, ক্লাসের ঘাটতি আর নানা সামাজিক কারণে পাশর হার কমে গিয়ে ব্যাক মিলাইনে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনত মোট 1,41,033 জন শিক্ষার্থী পরীক্ষাতে অংশ লই, পাশ করছে 1,01,181 জন। অকৃতকার্যই 39,207 জন, যার মধ্যে এক বিষয়ে অকৃতকার্যই 24,668 জন। মিরাসরাই ট্রেজেডি 14 বছর পূর্ণ আজি। 2011 সালের 11 জুলাই মিরাসরাইয়ের আবু তোরাব এলাকাত ঘটে গিয়ে দেশের ইতিহাসের একখান হৃদয় বিদারক ঘটনা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাত প্রাণ হারাই 45 জন শিক্ষার্থী। উল্লেখ্য, আবু তোরাব উচ্চ বিদ্যালয়ত শিক্ষার্থী অকল ফুটবল খেলা দেখিয়ে বাড়ি ফিরিবর ফতত লবণবাহী একখান ট্রাক উল্টায় নে তার আর বহনখানি মিনি ট্রলার উদ্দি ফইছি। মুহূর্তেই নিবি গিয়ে 45 গান তাজা প্রাণর স্বপ্ন। এই দুর্ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অকলের নিরাপত্তা আর সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা লইনে তীব্র প্রশ্ন তুললেন। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টা 4টায় খবর আরো বহুত তথ্য বল হবলে অনরমায় চলেছুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।